না একটা দেখ না বা দুটো দেখ না, মানে এই যে একটা দেওয়া যে তুই কর মানে পারবি কিছু হবে না হয়ে যাবে ওইটা বলে বলে তখন আবার নাচ গান মিউজিক এগুলো তো কায়িক একটা ভীষণভাবে শারীরিক পরিশ্রম, এটা কিন্তু বোঝা অতটা সোজা একটা গ্ল্যামার ওয়ার্ল্ড মনে হয় বা এন্টারটেইনমেন্ট জগৎ, তুমি তো আলটিমেটলি তুমি তো তাকেই তুমি নিবেদন করছো, তুমি সেইটা যদি মন থেকে না করতে পারো, আমি একটা শৃঙ্গার রস দেখাবো বা আমি একটা রুদ্র রস দেখাবো বা আমি কি করব সেটা আমাকে তো সেই ইমোশনটা বার করতে হচ্ছে, সেরকম এক্সপেরিমেন্টাল যেটা এই যুগের সাথে মিলিয়ে আমায় চলতে হবে কেন সেই কাজগুলো তুমি পুরনো জিনিসটার এবং সেইটা হ্যাঁ ট্র্যাডিশন আমাদের ঐতিহ্যটাকে তো রাখাটা আমাদের সেই ধারাটা বহন করে নিয়ে যাওয়াটা তো আমাদের কর্তব্য। মেট্রোতেও নাচের ভিডিও চালু, এইটা নিয়ে তুমি কি বলবে? একটু চিন্তা ভাবনা করা দরকার এগুলো নিয়ে, বড্ড আসলে কি বলবো এগুলো সবসময় ওই ধরনের জিনিসগুলো তো ভালো লাগে না, নেওয়া যায় না। আমরা প্র্যাকটিস করছি, এটা মাস ছয়েক হলো, এই জায়গাটা খুব বেশি পুরনো না, আরেকটি জায়গা ছিল তার সাথে জায়গাটা ছোট পড়ছিল, তো নিচেও একটা দেখলাম ওই হ্যাঁ ওখানটা তার সাথে আমরা আরেকটা জায়গাও নিলাম একটু ছড়িয়ে প্র্যাকটিস করতে পারবো, রিহার্সাল করতে পারবো। জায়গাটা এখনো একটু বাকি আছে, অল্প স্বল্প শুরু করেছি আর কি। তাহলে আমরা শুরু করি নাকি? হ্যাঁ কিন্তু তার আগে আমাদের একটু চা হয়ে যাক। হ্যাঁ একটু চা হতে পারে তো? আচ্ছা চাটা আসুক ততক্ষণে, ঠিক আছে তুমি বলে দাও চাটা কাউকে একটা আসুক, আমরা বসে ততক্ষণে একটু শুরু করি। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ বলবো। আচ্ছা তুমি তো খুব একটা বেশি স্টুডেন্ট বোধহয় শেখাও না নাকি, না ইচ্ছা আছে আরো বড় করে? হ্যাঁ নিশ্চয়ই সেরকম নয়, মানে এখন কোভিডের সময় তো একটু অসুবিধা হয়েই গেছিল, অনেকেই দূরে দূরে থেকে তারা আসতে পারছিল না, তারপরে আস্তে আস্তে করে আবার শুরু করেছি আর একটু এখন আবার আস্তে আস্তে হচ্ছে, আরও তো ইচ্ছে তো রয়েছে, চেষ্টায় আছি। এখন মোটামুটি আমার স্ট্রেন্থ ধর অ্যাবাউট 40 এরকম আছে স্টুডেন্টস আমাদের নাচের দিকে। আচ্ছা এইখানেই হয় ওই জায়গাটা, ওইখানেই আমরা ক্লাসটা হয়, তো অ্যাবাউট 40 স্টুডেন্টস এরকম। কিরকম টাইমিং তোমার? মূলত এগুলো শনি রবিবারই বেশি ক্লাসটা পড়ে, কারণ স্কুল করে তো ছোট ছোট মেয়েরা, আর যারা স্কুল কলেজ বা কেউ চাকরি করছে, কেউ টিউশন পড়াচ্ছে, কেউ টিচার আছে যারা যে গ্রুপটা, তো মানডে টু ফ্রাইডে মোস্টলি ওয়ার্কিং, আর স্যাটারডেটাও কারোর কাজ থাকে, তো শনিবার সকালে স্কুল ছুটি থাকে, রবিবারটা বিকেলে, এরম মিলে শনি রবি সকাল বিকেল মিলিয়ে চলে। শুধু প্রোগ্রামের সময় বোধহয় বেড়ে যায় এই টাইমটা। প্রোগ্রাম পরীক্ষা থাকে বছরে, রিহার্সালস করা থাকে, কিছু ভিডিও শুটের প্ল্যান থাকলে তখন তো দুদিনে বা একদিনে হয় না, তখন একটু মাঝে মাঝে আবার করাতে হয় সেরকম। তুমি কাদের কাছে শিখেছো? হ্যাঁ অবশ্যই, এটা তো মানে কি বলবো, এবং এটা তো বলতেই হবে, আর আমার পরম সৌভাগ্য, আমি মানে জীবনে এই গুরুভাগ্য অসম্ভবই ভালো। আমার প্রথম শুরু কলাক্ষেত্রমে পা ফেলতে শেখা শুরু যেখানে, সেটা আমার গুরুদের নাম হচ্ছে ডক্টর সুভাষিস ভট্টাচার্য এবং শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য। তারা রবীন্দ্র নৃত্যের জগতে এক মানে সুবিখ্যাত একটি জুটি, এবং তখন তো আর জানতাম না, মানে আমি 3-3.5 বছর বয়সে মা হাত ধরে নিয়ে গেছেন, মা বুঝেছিলেন যে আমার মা গানের জগতের মানুষ, আর মারই স্কুল, মা থেকেই সব শুরু, সেটা আবার পরে আসছে। এখন মেয়ে বয়ে নিয়ে যাচ্ছে না, চেষ্টা করছি আর কি, চেষ্টাটা সবে চেষ্টা করছি। আর তো কিন্তু মা বুঝেছিলেন যে কোনোভাবে হয়তো নাচটা হবে বা নাচে ইন্টারেস্ট একটা কিছু, নিশ্চয়ই মা বাবা তো বুঝতেই পারেন, সেখানে নিয়ে গেলেন এবং সেখান থেকে আমার শুরু, এবং সেখানেই আমি মানে আমার ছোটবেলার বেশিরভাগ সময়টা প্রায় 10 বছর ওখানে আমি তালিম নিয়েছি ওনাদের থেকে। তারপরে একটু বড় হওয়া, ক্লাস বেশি বাড়লে যেরকম হতো, মাধ্যমিকের চাপ, একটুখানি গ্যাপ হয়ে গেল, ওখান থেকে আমার আর অসম্ভব যত্ন করে শেখানো, সেখানে সবটাই যারাই জানেন এবং ওনাদের কাছে যারাই শিখেছেন তারা সকলেই জানেন, আজকে প্রচুর প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী তৈরি হয়েছেন ওনাদের ওখান থেকে, এবং ভালোবাসায় শুধু শেখানো নয়, মানে সর্বদিক থেকে ওনারা আগলে রাখেন, মানে রেখেছেন এবং আজও রাখেন। আর মানে খুবই তুমি কানেক্টেড ছিলে ওনাদের সাথে? হ্যাঁ এমনই এবং নিশ্চয়ই হ্যাঁ, মানে এখনো মাঝে মাঝে যাওয়া? না আমি রেগুলারলি আবার যাই, আমি আবার নিজের সময় বার করে আমি আবার নিজের প্ল্যানটা বছর দুয়েক ধরে এমন করেছি যাতে আমি সেভাবে যাই।
তোমার ছোটবেলা থেকেই নাচের প্রতি এত টান ছিল না, মানে তুমি শুরুটাই নাচ ভেবেই করেছিলে না আরো আগে অন্য কিছু ভাবনা চিন্তা ছিল? একটা ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসাটা ভীষণ ভাবে ভীষণ ভালো লাগে, মানে এই আনন্দটা তো ঠিক বোঝানো যাবে না, তুইও বুঝতে পারবি যেটা ভালোবাসিস সেটা তো কেন ভালোবাসি কোনো উত্তর নেই, কিন্তু মানে ভালোবাসাটা মানে ভালো লাগে, ভালোবাসি দুটোই তো। আগে ছোটবেলায় তো মানে হ্যাঁ ক্লাস, একটা স্কুল যেতে হবে, একটা নিয়ম আছে, সেরকম ভাবে যাওয়া। এবার আস্তে আস্তে ধর আমি ক্লাসে যাওয়া হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার এমন হলো হঠাৎ একটা পাড়ায় ফাংশন হলো, এবার ডাক আমার ডাক নাম পিঙ্কি, পিঙ্কিকে ডাকতে হবে, পিঙ্কিকে চলো ওকে ডাকো, ও করিয়ে দেবে, মানে কিছু পারি না পারি করে বন্ধু জোগাড় হয়ে গেল, কয়জন মিলে চল নাচতে, কিছু তো নাচ শেখা আছে, তোলা আছে, সেগুলো করে আর কি হয়ে তো কিছু ভাবে নাচ মানে সঙ্গে সঙ্গে মানে আমার সাথে সাথেই রয়েছে। আমি হয়তো ভাবিনি, হঠাৎ আবার আরেকটা কোনো ডাক পড়ে গেল তখন পাড়া থেকে, এবং আমি যে পাড়ায় বড় হয়েছি সেটি মুদিয়ালি ক্লাব, এবং খুবই একটি বিখ্যাত পুজো সেখানে, এবং তাদের এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানও বছরে হ্যাঁ দুটি করে হতো তখন। সেই ক্লাবেরও মানে আমার জীবনে অবদান অনেক, বা আমিও মানে একদম অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত। তোমার ক্লাবের প্রোগ্রামের একটা ইনসিডেন্ট আমাকে বলো, মানে তুমি বোধহয় অনেকদিন আগে আমি গল্পও করেছিলে একটা কিছু ঘটনা, একটা সেই তুমি বলছিলে না একটা কোনো একটা ঘটনা বলো। হ্যাঁ, ক্লাবের ইনসিডেন্টের একটা ছোটবেলার অনুষ্ঠান হচ্ছে, এবার রবীন্দ্র জয়ন্তী যখনই হবে ওই কালবৈশাখীর সময়, এবং আর পাড়ার অনুষ্ঠান, এবারে তো অত সুন্দর করে অত বড় করে তো আর প্যান্ডেল করা পসিবল হতো না, আর বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গে, মানে সেদিন লেখাই থাকতো যে আমাদের যেদিন অনুষ্ঠান সেদিন বৃষ্টি হবে, তো সেরমই অনুষ্ঠান। এবার সব তখন তো অনেকটাই ছোট, সব বন্ধু বান্ধবেরা আমরা সবাই বসে আছি রেডি হয়ে টোয়ে একদম, তখন কারুর বাড়িতে রেডি হওয়া এরকম সব, আর জোরে বৃষ্টি এসে গেল 6:30 7টা, এবার তো সিট ভিজে যাচ্ছে, স্টেজ ভিজে যাচ্ছে, সাউন্ড সিস্টেম, মানে সে একবারে কি কাণ্ড, আর মন খারাপ প্রচন্ড যে কি হবে, এদিকে তো সেজে গুজে বসে রয়েছি, মানে এটা প্রোগ্রাম শুরুর আগে, হ্যাঁ প্রোগ্রামের দিন, অনুষ্ঠানের দিন একদম, তারপরে একবার সেই অনুষ্ঠান হয় না, সে বৃষ্টি শেষ হলো রাত 9টা 9:30 বেজে গেছে। এবার ছোটদের পক্ষে তখন ওই রাত মানে আজকাল হয়তো এটা কোনো কথাই না, কিন্তু অনেকটা রাত, তো আমাদের চেয়েও ছোটরা ছিল, আমাদের চেয়ে একটু বড়রাও ছিল এরকম, তখন আমি স্কুলে পড়ি 6-7 এরকম কথা বলছি, 7-8 এরকম হবে। তারপর সে 10টা থেকে অনুষ্ঠান শুরু হলো, কিন্তু পাড়ার অনুষ্ঠান তো মানে অনুষ্ঠান হবেই, আরো কাকুরা দাদারা সবাই মিলে অর্গানাইজ করেছে, প্রত্যেকে তো খেটেছে না এটার জন্য, মানে অনুষ্ঠান তো হতেই হবে। সেই বৃষ্টি অল্প অল্প কমলো, কিন্তু তার মধ্যে সে কোনো মতে প্লাস্টিক দিয়ে ম্যানেজ করে ছাতা মাথায় সব মানে অডিয়েন্স বসে দেখছেন, মানে সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি, কিন্তু খুব আনন্দ হচ্ছে, নাচতে তো করতে পারলাম আমরা এত রিহার্সাল করে, সেগুলো এইসবগুলো তো এখন মানে অনেকটা কমে গেছে, এটার একটা আনন্দ অন্যরকম ছিল। কষ্ট হয়তো সে ওইটুকু সময় হয়েছে, কিন্তু তারপরে আনন্দটাও অনেক বেশি হয়েছে, তারপরে সবাই বাবা তোরা কি করলি, এত কষ্ট করে এত রাত্রিরেও সুন্দর করে করেছিস, ওই যে পরের দিন সবার আবার একটা উৎসাহ দেওয়া, সেই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগতো, আনন্দ দিত, তারপরেরটার জন্য আবার তৈরি হওয়া, আবার নেক্সট কবে হবে, পুজোর সময় আবার হবে, এরকম একটা উৎসাহ। তোমাদের ওই প্রস্তুতিটাও তো ওরকম ভাবে, সেই মানে পাড়ার প্রোগ্রামে আমরা যেরকম দেখে এসেছি যে মানে অনেক দিন আগে থেকে আর কি এটা ঠিক করা, এই নৃত্যনাট্যটা করব বা এইটা করব, এইভাবে মানে তুমি ডিসাইড করতে নাকি না? মানে না তখনও আমি না, তখন তো আমি অনেকটাই ছোট শিখছি, তখন আরেক দিদি ছিলেন, পাড়ার অন্য সিনিয়ররা দিদিরা বা বলে দিতেন, বা যেগুলো আমরা শিখে আসতাম, আমার মা অনেকটা করাতেন, গানের দিকটা মা দেখতেন এরকম আর কি, মা ছিলেন, আরো কয়েকজন কাকিমারা ছিলেন, তারা তখন করাতেন সেরকম ভাবে, আর কাউকে নিয়ে আসতেন কোনো কেউ পাড়া থেকে, সেটা সিনিয়ররা ঠিক করতেন, কারণ তখন তো আমরা একদমই ছোট, একবার এসে দেখিয়ে দিতেন, আমরা আবার নিজেরা করতাম, হ্যাঁ মোটামুটি আমি সেটা লিডটা করে ফেলতাম, মানে যেহেতু আমি নাচ করি সবাই জানতো, একটু জোগাড় টোগাড় করে এই করতে হবে, রিহার্সাল গুলো করানো, সেরকম মানে ওটা ছিলই আর কি, ওই ইচ্ছেটা আমার বরাবরই ছিল। আর আমার একটা খুব টিচার হওয়ার শখ, মানে সেটা নাচের হোক বা একাডেমিক হোক, আমার খুব টিচিং এর একটা ছোট থেকেই ছিল। আমি ছোটবেলায় সে আমাদের স্ক্র্যাপ বুক হতো না, সেই কি হবে তুমি সব অনেক বই টই আদান প্রদান হতো স্কুলে, তা সেই তখন ক্লাস থেকে ছাড়ার আগে সেকশন চেঞ্জ হয়ে যাবে, তার আগে সব বন্ধু বান্ধবরা সব আমি লিখেছিলাম, আমার বন্ধুরা এখন পরেও আমায় দেখায়, কিছুজন স্কুলে মনিটর থেকেছো কোনোদিন? হ্যাঁ বেশ কয়েকবার, হ্যাঁ আর সেখানে আমি লিখতাম ওয়ান্ট টু বি আ টিচার। তো এখন আমাকে অনেকে বলে যে তুই কথাটা কিন্তু রেখেছিস, সেই কোন স্কুলে তুই তখন করেছিস, তুই সেই টিচার কিন্তু হলি, বাবা তোরা মনে রেখেছিস সেই তা সেটা আমার আবার অনেকের কাছে রয়ে গেছে, তারা এখন ছবি তুলে পাঠায়, তখন তো আর ছিল না স্মার্টফোনের ব্যাপার, যে ও বলেছিল টিচার এখনো সত্যি। তারপর দেখলাম আমি
দেখ আমিও পড়াশোনাটা অন্য লাইনে হয়েছে, আমি মাস্টার্স করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে, আমি চাকরি করেছি পুরোপুরি কর্পোরেট লাইফে। চাকরি অনেকদিন তো করেছো? হ্যাঁ, প্রায় 20 বছর। তো আমার পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করে মাস্টার্স করে তারপরেই চাকরি হয়ে গেছে, কোনো গ্যাপ হয়নি। তো সেইখান আমি 2007-8 থেকে পুরো 7-8 না 5 থেকে, সরি 4-5 থেকে শুরু হয়ে গেছে। তো 20 ইয়ার্স প্রায় জবে ছিলাম, ফুল টাইম কলকাতাতেই জবে। তো বাইরেও গেছি কাজে কর্মের ক্ষেত্রে, বাট সাইডে নাচটা তখন তো পুরোপুরি ভাবে হবো সেরকম হতো না, যত টাইম পাওয়া যেত না, পাওয়া যেত না, আর ওইদিকেই তখন ভেবেছিলাম। তারপরে তো বিয়ে হওয়া, সংসার হওয়া, এগুলোর একটু দায়িত্ব আসা, তো দায়িত্ব তো থাকবেই না, তো অতগুলো তো আর তখন সামলানো যেত না। বাট ওই সেই পাড়ার অনুষ্ঠানটাই কিন্তু, আর মা আমার মানে বলতেই হবে যে মায়ের মানে এটা তো না থাকলে হয় না, না মায়ের সেই ইন্সপিরেশন বা মায়ের মানে মা যখন গানের দিকটা, মা তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং মারও স্টুডেন্ট নিয়ে মা যখন প্রোগ্রাম করতেন, তো মা অবভিয়াসলি বলতেন কি আমাদের প্রোগ্রাম হবে তুই নাচ করবি না? আমি তো বললাম না গো, এবার ভীষণ চাপ, এই প্রোগ্রাম আছে বা এই অডিট আছে, মানে অফিসে এই জিনিসটা হবে বা এখন সম্ভব না, না একটা দেখ না বা দুটো দেখ না, মানে এই যে একটা দেওয়া যে তুই কর, মানে পারবি, কিছু হবে না, হয়ে যাবে, ওইটা বলে বলে তখন আবার ওইভাবে আমি একাও করেছি, কখনো কখনো কেউ বন্ধু বান্ধবকে নিয়ে কেউ হয়ে, তখন তো আমি ক্লাস শুরু করিনি। আমি ভেবেছিলাম আমি ক্লাস করতে পারবো না, আমি কেন, ক্লাস করা মানে তো একটা দায়িত্ব, আমারও তো একটা দায়িত্ব থাকবে, তাদেরকে চালনা করা, তাদেরকে নিয়ে একটা পুরোপুরি দায়িত্ব। তখন আমি সেটা তখনও ভাবিনি, আর আমাকে তাহলে প্ল্যান করে করতে হবে, কেন আমি আমার টিচারদের যাদের দেখেছি, যাদের কথা বলছিলাম, আমার স্যার আর ম্যাম সঙ্গে আরেকজন আমার গুরু, যিনি ক্লাসিক্যালের গুরু কত্থকের, শ্রীমতী রীতা চক্রবর্তী, তো উনি বাণীচক্র যে স্কুল আছে, উনি অনেক সিনিয়র টিচার এবং উনি দুটো শাস্ত্রীয় নৃত্যের সমান পারদর্শী, কত্থক এবং ভারতনাট্যম। তো উনি ভীষণ ভালো ট্রেনার। তো উনি দিদির কাছেও আমি পরবর্তীকালে, ওই যে মাঝে একটু গ্যাপ হয়ে গেল, ওখান থেকে তারপর আমি এইচএস দেওয়ার পর আবার শুরু করি, ওখানে আমি ওনার আন্ডারেও টানা 6-7 বছর, হয়তো একটু বেশিও হতে পারে, আবার তালিম নিয়েছি। তারপরে আবার চাকরি, বিয়ে থাওয়া এসব শুরু হয়ে গেছিল। তোমার চাকরির যে পরে আর কি, মানে তুমি হট করে ডিসাইড করলে যে চাকরি ছেড়ে এবার ফুল টাইম এই নাচের এতে করবে, মানে আবার ওই অরবিনাটা? না না, ঠিক হট করে তো হয় না, মানে আগে থেকে কি প্ল্যান করেছিলে? না তুমি প্ল্যান করছিলে চাকরি? সেই ভেতরের টানটা তো মানে অসম্ভব রয়ে গেছে না, মানে আর একটা জায়গায় ওখানে করছি, কিন্তু দ্যাট ওয়াজ মোর মেকানিক্যাল, মানে ওইটা তোমার ভালো লাগছিল না আর কি, সার্ভিং দ্য ডিউটিস বা একটা করতে করতে তখন, বাট একটা টাইমের পর আই ওয়াজ নট এনজয়িং, আমার ভালো লাগছিল না, বা ওইটাই বাট কলটা আমার তখন ধীরে ধীরে, এবার একটু বয়সও হচ্ছে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে আমার ভীষণভাবে সেটা আবার আমি মানে ফিল করছিলাম যে এটা অনেকদিন, আমার একটু টাইম লেগেছে, এটা একদিনে হয়নি, কারণ ইট ইজ ভেরি ডিফিকাল্ট না, একটা আফটারঅল একটা মাসের শেষে একটা ফিক্সড অ্যামাউন্ট আছে, অনেক সিকিউরিটি বেশি এই প্রফেশনের থেকে, আমরা জানি যারাই আমরা এই ধরনের কাজে আছি, এটার মধ্যে তো আনসার্টেনটি প্রচুর আছে, যদিও প্রাইভেট জবেও আছে, তাও এটার থেকে তো ওটা আরেকটা সিকিউরিটি। তো সেইটা থেকে আমি অনেক সময় নিয়েছি, এবং আমার পরিবার, বাবা মা, আমার হাজব্যান্ড এবং সকলের সাথে, আমার বোন, প্রত্যেকের সাথেই কথা বলে, এটা ওভার টাইম আমার প্রায় 1.5-2 বছর ধরে আমি কথাবার্তা বলে চিন্তা করে সেটা, তখন আমি ডিসিশনটা নিলাম যে না, একবার ওখানে ওদিকে এতটা বছর দেখলাম, এবারে যেটা আমি ভালোবাসি এতটা, সেটা নিয়ে কি কিছু একটু চেষ্টা করব না, বা সেটা নিয়ে একটু এগিয়ে দেখি না, মানে এইটা ভাবনাটা মনে এলো। আমি লাস্ট কোম্পানিতে যেখানে ছিলাম, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ওখানে আমি 10 বছর কাজ করেছি একটা ম্যানেজারিয়াল পজিশনে। তো সেখানে দায়িত্ব অনেকটা, সেখানেও তো একটা দায়িত্ব, আমার ভালো লাগুক না লাগুক আমার তো দায়িত্ব, আমাকে তো একটা হঠাৎ করে আজ বললাম আর কাল থেকে গেলাম না, ওরকম করলে হবে না। তো আমি সেখানে অনেক টাইম দিয়ে, তারাও ছাড়তে চায়নি স্বাভাবিকভাবেই, তারা প্রচুর সাপোর্ট করতো, এবং আমার যিনি বস ছিলেন ভীষণই সাপোর্ট করতেন, বুঝতেন, বাঙালি বস, এবং তিনি বুঝতেন, আমার টিম মেম্বার্স বুঝতেন, সকলেই খুব মানে ভালোবাসতো, ওরাও, আমি কাজও করতাম, ওরাও প্রোগ্রাম করতে, হ্যাঁ হ্যাঁ অনেক সময় প্রচুর এরকম হয়েছে, আমি মানে অফিসের টয়লেটে গিয়ে কোনো রকমের মেকআপ করে চেঞ্জ করে ওখান থেকে গাড়ি করে সোজা ভেন্যুতে, মানে কিছু তো উপায় নেই, কেন অফিস তো 6টা 6:30 অবধি, অনুষ্ঠান শুরু হয়ে যাবে 6টায়, আমি আর এসে পারবো না। তো ওইগুলো তখন কয়েকবার করার পর একটু হেক্টিক হয়ে যাচ্ছিল, আমার হেলথের উপরও চাপ পড়ছিল, তখন আমি ভাবলাম মানে তখন একটা ডিসিশন তো নিতে হবে, তো সেইটা একটা ব্যাপার আছে। আর আরও একটা যেটা ঘটনা তুই জানিস, দাদার
অসুস্থতা 20 সালে কোভিডে খুবই মারাত্মকভাবে হ্যাঁ উনি এফেক্টেড হন। তো তখন তো 20-21টা লকডাউন পিরিয়ডে তো একটু অল্প অল্প করে কাজ তো অনেকটা ফ্লেক্সিবিলিটি ছিল। তারপরে আর আবার যখন মোটামুটি সব নর্মাল হতে শুরু করে তখন প্রেশারটাও বাড়ে কাজের, আর স্টুডেন্টও একটু একটু হচ্ছে, তারাও চাইছে আরো কিছু কাজ করতে। এখন শুধু ক্লাস আর শুধু আসা যাওয়া সপ্তাহে একদিন করলে তো ইন্টারাকশনটাও কমে যাবে, প্লাস মানে কাজটাও অনেক অনেক কিছু কাজ করার ইচ্ছে থাকে, একটা স্কোপটা কমে যাবে। তো তাদেরও সময় দিতে হবে, তাদের নিয়ে প্ল্যান করতে হবে। তারা তো আমাদের থেকে ছোট, তো আমরা যদি না দেখাই তাদের আর কে করাবে, তো আমাকে সময়টা আরো দিতে হবে। আমার ক্লাসগুলো মূলত আমার মারও বাড়ি থেকেই শুরু, আমারও বাড়ি থেকেই শুরু, ছোট করে হোক, এবার যখন দরকার পড়ে তখন আমাদের জায়গা আরেকটা নিয়ে করতে হয়, কিন্তু এইগুলো ঘর থেকেই শুরু, মানে অ্যাটলিস্ট টাইমটাও। আমার স্টুডেন্টদের মধ্যে এই মানে সব রকম এজ গ্রুপ আছে, মানে হ্যাঁ বাচ্চাদেরও একদম কুচি কুচি বাচ্চাদেরও তুমি শেখাও? হ্যাঁ নিশ্চয়ই, মানে ওদের সাথে একটা অন্যরকম সময় কাটে না, মানে ওদেরকে শেখানো? অবশ্যই, একদম পুরো ফুল একেবারে ভীষণই, সেটা তো কাটেই। এবং তাদের সাথে তো মানে ওদের সাথেই তো ওদের ক্লাসটার জন্য আমি তো ওয়েট করে থাকি সারা সপ্তাহ। ওটাও কি শনি রবির মধ্যেই? শনিবার সকালে আর রবিবার বিকেলে। হ্যাঁ ছোট ছোট একদম 3-3.5 বয়স থেকে ওই 10-12 বছর অবধি। তারপরে আবার আরেকটা গ্রুপ আছে, তারপরে একটু সিনিয়ররাও আছেন, 50+এও আছেন যারা আসছেন আবার করে, যারা একটু অনেক গ্যাপ হয়েছে তারা আবার শিখতে চান সেরকম, তো তারাও আসছেন। অরূপিনা নিয়ে ফিউচার কি প্ল্যান, মানে আরো তুমি কোথায় নিয়ে যেতে চাও অরূপিনাকে, কি ভাবছো? দেখ ভাবনা তো অনেক কিছুই আছে। আমরা আমাদের প্রথমে তো মার হাত ধরেই শুরু, মার ইনস্টিটিউশন, মা গান শেখাতেন, তারপরে নাচ শুরু হলো। আমরা এখন আঁকা আর আবৃত্তিও শেখানো হয়। আচ্ছা হ্যাঁ আঁকার আবার আঁকার ক্লাস আরেকদিন সন্ধ্যাবেলা করে আঁকার ক্লাস হয়। ওটা কে করায়? টিচার আছেন, হ্যাঁ শ্রীপিনাকি চক্রবর্তী, উনি করান, খুবই ভালো একজন টিচার, উনি খুব এক্সপিরিয়েন্সড, উনি বেঙ্গল মিউজিক কলেজের সাথেও যুক্ত, নিজেরও স্কুল আছে, খুব ভালো শিল্পী। আর আমাদের আবৃত্তি করান শ্রী তরুণ বন্দ্যোপাধ্যায়, উনি গৌরী ঘোষ আর পার্থ ঘোষের খুব সিনিয়র ছাত্র। তো ওনার ধারাটা আমার মারও খুব ক্লোজ, আমাদের সকলেরই। তো সে তরুণদাও আবৃত্তির ক্লাস করান। তো এই 4টে সাবজেক্ট আমরা এখন অবধি মানে চেষ্টা করছি সুন্দর করে হ্যাঁ করার। তারপরে সেইটা নিয়ে যাতে একটু, তো কোভিডের সময় থেকে একটু অসুবিধে হচ্ছিল, অনলাইন অফলাইন একটু স্টুডেন্ট একটুখানি প্রবলেম হচ্ছিল আসা যাওয়াতে। বাইরে প্রোগ্রাম করার ইচ্ছা আছে? বাইরে মানে বিদেশে? ইচ্ছে তো কার না থাকে, ইচ্ছে তো আছেই, কিন্তু আমি খুব অ্যাক্টিভলি যে সেগুলো এই মুহূর্তে, এখন আমার গ্রুপটা একটু তৈরি হতে হবে, আমরা নিজেরাও একটু তৈরি হচ্ছি, যাতে একটা কোথাও অ্যাপ্রোচ করার জন্য তো একটা প্রেজেন্টেবল কিছু দেখাতে হবে, বা সেই জায়গাটা তৈরি হচ্ছি, সবাই খুব চেষ্টা করছে। দেখা যাক, এবার তো বড়লারা ইচ্ছে আরও তো ইচ্ছে রয়েছে, একটা খুব বড় করে একবার ইচ্ছে করে যে আমাদের প্রায় 100 জন স্টুডেন্টস এখন, গান নাচ আঁকা আবৃত্তি সব মিলিয়ে, তো একটা যদি ডান্স থিয়েটার প্রোডাকশন করা যায়, যেখানে সব স্টুডেন্টসদের নিয়ে একসাথে একটা বড় প্রোডাকশন, তো এরকম একটা খুব যেগুলো বলছিলাম মানে প্ল্যানের মধ্যে, এরকম ইচ্ছে অনেক আছে। হয়তো এক্ষুনি খুব তাড়াতাড়ি সম্ভব না, বাট চেষ্টা করছি। আগে তো তৈরি হতে হবে, শিখতে হবে, সময় লাগবে, সেগুলো করে যদি একটা ওরকম ধরনের একটা প্রোডাকশন করা যায়। তোমাদের তো সামনে অ্যানুয়াল প্রোগ্রাম তোমাদের? হ্যাঁ আমার সামনে অ্যানুয়াল প্রোগ্রাম এবারে আছে। আমরা এবারে একটা নৃত্যনাট্য করছি, ভানু সিংহের পদাবলী, আর তার আগে কিছু নৃত্যগীতি আলেখ্য থাকবে, একটা আবৃত্তি অভিনয় থাকছে, ছোট ছোট যারা আবৃত্তির ছেলেমেয়েরা, বীর পুরুষ আর গোপছুরির ওপর এখন মহড়া চলছে। সেটা কোথায় হবে? মধুসূদন মঞ্চে হবে। মানে এতটাই আনন্দ, এটা আমরা মারই নাম দেওয়া, মা এটা বরাবরই বলে এসেছেন বার্ষিক উৎসব আমাদের, আমরা সেভাবেই কার্ডে লিখি যে আমাদের বার্ষিক উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ, সবসময় সেই কথাটাই যায়, মানে প্রোগ্রাম বা অনুষ্ঠান সেই ফর্মালিটিটা না করে, এবং যাতে শ্রোতা দর্শক না থাকলে তো আমাদের সঙ্গীতাঞ্জলিটার কোনো মানে নেই, তো সেইটা আমরা তাদের সামনে নিবেদন করতে যেতে পারি, তার মহড়া চলছে এখন, তাই একটু খুব ব্যস্ততা যাচ্ছে। বলছি দাদার সাথে দেখা হওয়া কি প্রোগ্রামের সূত্রে? ওরে বাবা, হ্যাঁ দাদার সাথে, হ্যাঁ সে তো এখন অনেক বছর আগেকার কথা। বলো একটু ঘটনা। এটা তো বোধহয় কোনোদিন জানা হয়নি, এই কথা নিয়ে কোনোদিন আমাদের আলোচনা হয়নি। না না সেটা জানা হয়নি। আবার বলতে গেলে আমার সেই ছোটবেলার, অনেকটাই ছোটবেলার কথা,
তখন স্কুলে, এবং তখন ওই পাড়ার রবীন্দ্র জয়ন্তী, মুদিয়ারি ক্লাবের এই রবীন্দ্র জয়ন্তীর জন্যই আলাপ। তো আমরা একই পাড়ায় থাকতাম। সেই এবার ডাক পড়েছে ওই যে প্রোগ্রাম হবে, খোঁজ খোঁজ খোঁজ, তোকে ওখানে একটা মেয়ে থাকে, সে বোধহয় নাচ টাচ করে, এরকম একটা নাচ গানের কিছু একটা সূত্রে আমাদের সাথে আমরা কয়েক বন্ধু মিলে গেছি ওরকম রিহার্সাল। তো দাদা আবৃত্তি করতেন, উনিও আবৃত্তি শিখেছেন বাণীচক্রে। তো তখন তো অতটা জানি না, যা হয় আমাদের কেউ নিয়ে গেছে, বলেছে একটা ঘরে, কারোর বাড়িতে, কাকিমার ঘরে রিহার্সাল হচ্ছিল। তো তারপরে রিহার্সালের ভেন্যুগুলো ভদ্রলোকের সাথে আলাপ হওয়ার পরে পুরো রিহার্সাল ভেন্যুটাই ভদ্রলোকের বাড়িতে শিফট হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, তারপর থেকে যত অনুষ্ঠান আর যত রিহার্সাল সবই ওনার বাড়িতেই হতো। তো হঠাৎ আমরা কোথায় যাচ্ছি, এদিকে যাচ্ছি, না 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 ঘুরে ওইদিকে, এই বাড়িতে হবে। কেন ওই বাড়িতে তো হতে পারে, এই বাড়িতে কেন, কার না এইখানে একটা ঘর পাওয়া গেছে, এই ঘরটা আরো বড়, এই ঘরেই হবে। তখন দাদাদের 4 তলা বাড়ি, বড় একান্নবর্তী পরিবার, তো ঘর ছিল দোতলার একটা ঘরে, তখন ওখানে রিহার্সাল। তো আমরাও খুব তখন মানে ভীষণই স্ট্রিক্ট পরিবারের মধ্যে বড় হওয়া, খুব ডিসিপ্লিন, আমরা স্কুলে পড়া, একটা টাইমের মধ্যে বাড়ি থেকে বেরোনো, বাড়ি থেকে ফেরা, সেগুলো তো ছিল। মানে রিহার্সাল মানে আধ ঘন্টার জন্য বেরো চলে এসো, আবার বিকেলে রিহার্সাল, সন্ধ্যে 6টার পর তো বাড়ির বাইরে থাকা কি জিনিস তো জানতামই না, অনেক বড় বয়স সাংঘাতিক বকা খাওয়া আর কি, না কোনো চিন্তা ভাবনা, কোনো রুলই ছিল না। এবং শুধু আমি আমার বোন বলে নয়, মানে আমরা যারা একসাথে বড় হয়েছি তারা একসাথে, মানে সকলেরই 6টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে। মানে পুজোর সময় মানে 7টা, মানে 7টা মানে রাত হয়ে গেল, মানে এরকম 7টা মানে এরকম একটা বিরাট, হ্যাঁ। আর কোথায় যাচ্ছ, কার সাথে, এত তো কিছু করার নেই, অত কিছু নেই, চলে এসো, আবার বাবা মার সাথে ঘুরতে যাবে, এরকম। তো বেশ বড় বয়স অবধি, মানে স্কুলের গন্ডি পেরোনো অবধি তো এরকম ছিল। এবং বন্ধু বান্ধবদের সাথে বেরিয়েছি ঠাকুর দেখার সময়, পুজোর সময়। তো সেটাও একটা টাইমে 3টে 3:30 বেরিয়ে গিয়ে ওই 6:30 7টার মধ্যে যাতে চলে আসতে পারি, সেরকম ভাবেই প্ল্যান প্রোগ্রাম। তারপরে এবারে দাদার সাথে তো সেইখানে আবৃত্তি করছিলেন উনি। তুই কফিটা খা। খাচ্ছি। তা উনি তখন আবৃত্তির একটা স্ক্রিপ্ট তো হয়, নৃত্যগীতি আলেখ্য একটি, উনি একটা স্ক্রিপ্ট পড়ছিলেনই। এইবার সেই থেকে আলাপ, তারপরে আবার প্রোগ্রাম হয়ে যায়, আবার তখন তো ফোন টোন নেই কিছু, ফেসবুকেরও প্রশ্নই নেই, তো সব ফেস টু ফেস, নো ফেসবুক। তো তখন আবার একটা গ্যাপ, আবার পুজোর সময় হয়তো অনুষ্ঠান, 4-6 মাস পরে আবার হয়তো দেখা হলো, এটা তখন তুই তো কারি সম্পর্ক আমার থেকে অনেকটা বড়, তারপরে করতে হবে। তখন এইরকম বছর দুয়েক এরকম এই প্রোগ্রামে বছরে 2বার অনুষ্ঠানের সময় দেখা আর এসি, তারপর সেইভাবেই আলাপ, তারপরে যোগাযোগ, ওরকম ভাবে প্রথম আলাপটা। তো ভালো করে বলো তুমি গল্পটা, তুমি সেই ওপর থেকে ওপর করে, মানে আলাপটা ওরকমই। তো তারপরে এবারে কথাবার্তা তো বাড়ে, এবার ওনার বাড়িতেই যাতায়াত হতো, ওনাদের বাড়িতে মানে আর কি, তো ওখানে যাতায়াত রিহার্সাল গুলো চলতো। তো আমাদের একটা পারিবারিক সম্পর্ক একটা তৈরি হয়ে গেল, মানে যাতায়াত, ওনারাও খুব কালচারালি ভালোবাসতেন, নাচ গান সবটাই, ওনার বাবা মা ভীষণ ভালোবাসতেন, আরো দিদি ভাই বোনেরা সকলেই। আর মানে আমাদের পাড়ার মধ্যে ওরকম ওই ব্যাপারটা ছিলই আর কি ভীষণ। আর আমার পরিবারে মার তো ব্যাপারটা ছিলই, তো মাকেও খুব ভালোবেসে ফেললেন সকলে। তো একটা এমনি একটা যোগাযোগ, আগে একটা বন্ধুত্বপূর্ণ হয়ে গেল একটা সম্পর্ক। কোথায় কোথায় ঘুরতে যেতে? না ওরকম ঘুরতে যাওয়া ছিল না আমাদের, ওরকম হতোই না। কেন, একবার দুবার তো হয়েছে। না সেটা অনেক পরে, অনেক মানে ম্যাচিউরড এজে এসে হয়তো আমি গ্রাজুয়েশন শেষ করেছি বা মাস্টার্স করছি, মানে দেখ বাড়ি থেকে এইগুলো ছিল যে যাই করো নিজের পায়ে আগে দাঁড়াতে হবে, তারপরে তো সেইটা তো সময় দিতে হবে না, অন্তত গ্রাজুয়েশন করে মাস্টার্সের চান্স পাওয়া, প্রত্যেককে তো একটা করে ধাপ পেরিয়ে তারপরে নিজেদের আমি একটা চাকরি পেলাম, তখন ব্যাপারটা একটুখানি বন্ধুত্ব হলো, আরো কথাবার্তা হলো, ওনার মানে দাদার সাথে আর ইন্টারাকশন আর কি জমে উঠলো। তখন মনে হলো যে হ্যাঁ দুজনে মানে আমরা মানে যাই হোক, আমাদের 13 বছরের ডিফারেন্স, তো সেটাও একটা ভীষণ কোয়েশ্চেন মার্ক সবার কাছে ছিল। এবং আমাদের অনেক কিছুই মানে হার্ডলস পেরোতে হয়েছে, ইট ওয়াজ নট অ্যান ইজি জার্নি অ্যাট অল। তো সেইগুলো, বাট আমি একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম যে মানে ওনার দিক থেকে সেই ডেডিকেশন, অনেস্টি দুজনের প্রতি ছিল, সেই কমিটমেন্ট, কাম হোয়াট মে, বাট আমরা একসাথেই থাকবো, সেই ব্যাপারটা। তোমাদের এই যে ধরো এত ব্যস্ত শিডিউল আর কি, মানে দাদার তো সময় পাওয়া, মানে 10 মিনিট সময় পাওয়া মানে বিরাট ব্যাপার। প্রথম দিকে আরো ছিল, এখন দৌড়ঝাঁপ সারাদিন বরাবর তখন তো সময় আরো কম বয়সে আরো ছিল, এখন তো একটু শরীর অসুস্থ হওয়ার পর সেই সময়টা এখন বেড়েছে। তো আগে তো বাড়িতে দেখতেই পেতাম না, দাদা রাত্রেবেলা মানে ভোরবেলা দাদা ফিরতো, হয়তো কোনো ফায়ার হয়েছে, ডিজাস্টার হয়েছে বা কোনো কাজে গেছে, উনি হয়তো ভোর 5টা-6টার সময় ঢুকলেন, আমি এবার উঠে রেডি হচ্ছি অফিসের জন্য আমি বেরোচ্ছি, বা আমি সন্ধ্যেবেলা মানে আসা যাওয়ার মাঝে হয়ে গেছিল আর কি একটা টাইমে। হ্যাঁ এরকম বহুদিন গেছে।
বহুদিন, সেটা একটা ভীষণই ব্যস্ততা, বাট তার মধ্যেও আমরা দুজনের জন্য সবসময় টাইম বার করে সেটা, সেই এফর্টটা, সেই চিন্তাটা, সেইটা ছিল, সেটা সেই আন্ডারস্ট্যান্ডিংটা তো থাকতেই হবে। সারাদিনে যখন ফ্রি থাকো আর কি, হ্যাঁ সারাদিনে যখন ফ্রি থাকো মানে হয় না হয়তো খুব ব্যস্ততা থাকে বা কিছু, কিন্তু ফ্রি যে টাইমটা সেটা কিভাবে ইউজ করতে ইচ্ছা করে আর কি? হ্যাঁ, যখন একটু অবসর সময় একটা তো ভীষণ রেস্টের অভাব হয়েই যায়, সেটা ভালো, আমি খুশি থাকি, সেটা আমি চাইও কাজের মধ্যে থাকতে, আর আমিও একটু মানে সবসময় একটা কিছু আমায় করতে হবে, মানে কিছু না কিছু, এটা হয়ে গেল, এই একটা ভিডিও শুট, একটা প্রোগ্রাম, নেক্সট প্রোগ্রামটা কি ভাবা যায়, বা একটা ভিডিও শুট হয়ে গেল, নেক্সট ভিডিওতে গেলে এটা করতে হবে, নেক্সট টাইম আমরা যে ভুলগুলো হলো সেটা থেকে কারেকশন করে পরেরটাই এইভাবে করতে হবে। তো সেই একটা চিন্তা তো আমার একটা সবসময় একটা ইচ্ছা সেদিকে থাকেই, আরও কি করতে পারি, আরও বেটার কি করা যায়, সবসময় সেই ইচ্ছেটা, চেষ্টাটা থাকে। আর আমার বই পড়া, আমার কিছু রবীন্দ্রনৃত্য নিয়ে, নাচ নিয়ে বই টই সেগুলো তো থাকে, পড়তে হয়, সেগুলো পড়াশোনা একটু করতে হয়। এখন কিছু কিছু ওটিটি সিরিজটা আমি শিখেছি সবে দেখতে, কি করে দেখতে হয়, এগুলো জানতাম না, আমার ছানাপোনারাই আমায় শিখিয়ে দিয়েছে। তাদের থেকে সেগুলো কিছু কিছু মাঝে মাঝে দেখি, ভালো ভালো জিনিস, সেগুলো ভালো যে সিলেক্ট করে নিজে দেখা যায়, তো কিছু কিছু ভালো লাগে খুব, সেগুলো দেখি যদি সময় করা যায়। কেন আমাদের কাজটা তো একটু সন্ধ্যের দিকে, ধর স্কুল কলেজ থেকে ফিরে বা চাকরি বাকরি থেকে ফিরে 6টা-7টার সময় সবাই জয়েন করলো, এবারে রিহার্সাল বা ক্লাস যেগুলো শুরু হলো থেকে 9টা 9:30 অবধি চলে, তো অনেকটা সন্ধ্যেবেলা আমার শেষ হয় অনেকটা রাতে কাজ, তারপরে আড্ডা হয় ক্লাসের পরে, তার সাথে একটু টুকটাক আড্ডা এবং মুখ চলা দুটোই মানে চলতে থাকে আর কি, চা এবং টা সেই সেটাও হয়। এবং সবচেয়ে খুব বেশি জমে ওঠে যখন আমাদের লাইভ রিহার্সাল হয়, যেটা তোর ভালো লাগবে শুনলে, যে আমাদের স্কুলের বা একাডেমি, আমরা বলি মিউজিক অ্যান্ড ডান্স একাডেমি, আমাদের পরিবারে, অরূপবীণা পরিবারে মানে যেটা ইউনিক ফিচার সেটা হচ্ছে যে লাইভ গান এবং নাচ, মানে যেটা তো এখন একটা সংস্থার মধ্যে, একই সংস্থায়। আমি এটা নিয়ে একটা জিনিস তোমায় জিজ্ঞেস করতাম, যে মানে তোমার মায়ের সাথে মানে ধরো মা গাইছে, তুমি এই করছো, এই পারফরমেন্স তো প্রচুর হয়ে যায়, হ্যাঁ নিশ্চয়ই, কোন পারফরমেন্স তোমার ভীষণ ভালো লাগতো আর মানে ধরো হয় না যে এই গানটা মা তুমি করো, এই গানটা নিয়ে খুব মনে হয় যে বারবার পারফর্ম করি তোমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই, আমার মার অপূর্ব সুন্দর ওনার নিবেদন আছে, কৃষ্ণকলি আমি তারই বলি, মেঘের পরে মেঘ জমেছে, হৃদয় আমার প্রকাশ হলো, চরণ ধরিতে দিও গো আমার, এরকম কয়েকটি গান তুই শুনে থাকবি, অসম্ভব সুন্দর রেন্ডিশন, তো সেগুলো তো রয়েছে। এবং মার হচ্ছে যে ভীষণ ভালো গ্রুপকে তৈরি করা, যে এবং অসম্ভব ডিটেলিং পারফেকশনে গিয়ে কোথায় একটা সুর গন্ডগোল হয়ে গেল, হয়তো 20 জন বসে আছে, 30 জন বসে আছে, একটা গন্ডগোল কানে এলো, আবার করো, এই যে জিনিসটা, যতক্ষণ না ওনার স্যাটিসফ্যাকশন লেভেল অবধি পৌঁছচ্ছেন, উনি চেষ্টাটা সেই মারাত্মক পরিশ্রম করতে পারেন। সেই ব্যাপারটা তোমার মধ্যেও আছে? না জানি না, আমি চেষ্টা করছি, দেখ সেইভাবে তো হয় না চেষ্টা, আমি সেটা শিখছি, বুঝছি। আমার গুরুদের, আমার আমার স্যার ম্যাম, আমার রীতা ম্যাম এবং মা, এনারাই মানে এই জগতের কে আমি এনাদেরকেই ফলো করে শিখছি, মানে ওনাদের এই ডেডিকেশনটা, এইটা মানে আনম্যাচড, মানে কি বলবো, ঘন্টার পর ঘন্টা ওই ট্রেনিংটা দেওয়া, মানে নিজের তো একটা পরিশ্রম, নাচ গান মিউজিক এগুলো তো কায়িক একটা ভীষণভাবে শারীরিক পরিশ্রম, এটা কিন্তু অতটা সোজা একটা গ্ল্যামার ওয়ার্ল্ড মনে হয় বা এন্টারটেইনমেন্ট জগৎ, এটা কিন্তু একটা পুরোপুরি একটা তোমার সুর এবং ইমোশন। আমি একটা শৃঙ্গার রস দেখাবো বা আমি একটা রুদ্র রস দেখাবো বা আমি কি করব, সেটা আমাকে তো সেই ইমোশনটা বার করতে হচ্ছে, সেটা আমি তো মারাত্মক, এইটা কিন্তু আমরা যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন, সেইটা আমার এই সকল গুরুরা ইনক্লুডিং মাই মা, মানে যদিও গানের জগতে কিন্তু অসম্ভব মিল নেই তো আছে, সঙ্গীতেই তো দুটোই তো একসাথে, এবং মা আমাকে বলে দেন এই জায়গাটা তোর একটুখানি এটা ঠিক হলো না, এটা একটু এভাবে কর, এটা কিন্তু এখানে এক্সপ্রেশনটা হবে না, এখানে এইটা একটু কর, এখানে হাতটা এইদিকে রাখ, এরকম, সেটা তো উনি বলবেনই ওনাদের অভিজ্ঞ চোখে, আর সেইটা মারাত্মক, সেটা আমি চেষ্টা করি যতটা, এখনো প্রচুর বাকি, তো আর আমিও সেভাবেই আমার ছানাপোনাদের চেষ্টা করি আর কি। দিদি রান্না করতে ভালো লাগে? এই ভালো লাগাটা খুব কম, কি রান্না করতে ভালো লাগে বেশি?
আমার একটু বেকিং টেকিং এই ধরনের জিনিসপত্র বেশি পছন্দ। আচ্ছা। খুব প্রথম দিকে করা হতো, বিয়ের পর একটা সবার খুব ইন্টারেস্ট ছিল, নতুন বউ কি করবে এই করবে, তখন মানে যাই করবে তখন মানে ভীষণ ভালো লাগে আর কি। তো আমি সেই এটা খুব এনজয় করতাম যে হ্যাঁ মানে এক কাপ চা করে এনে দিলে ওরে বাবারে ও যা চা করে এনে দিয়েছে মানে দারুণ, এরকম ভাবে কেউ চা এত সুন্দর করে করতে পারে না। ব্যাস আমি ওইটা নিয়েই আর কি। বাট আমার ওই রেগুলারের রান্না আমি বলে দিই, আমি পারি মানে বুঝতে পারি এখন অনেকটাই। আমার শাশুড়ি ভীষণ ভালো রান্না করতেন, এখন অসুস্থ। আমার শ্বশুর বাড়ির সকলে ভীষণ ভালো রান্না বান্না করেন। আর দেখ ভগবান কাউকে তো এটা খেতে হবে আর কি, সবাই এত ভালো রান্না করলে। আর ঠাকুর আমাকে এত মানে কি বলবো ভরিয়ে দিয়েছেন, আমার ছাত্রীরাও যারা মানে হয়েছে কয়েকজন ভীষণ ভালো রান্না করেন। তো মানে আমার চলে আসে আর কি টিফিন। অবশ্যই, এবং মানে আমি বলছি আমি ভীষণ ভাবে প্যাম্পার্ড, মানে আমি যারা আমাকে আগলে রেখেছেন, এখন আমার দায়িত্ব যাদেরকে আগলে রাখা, দু তরফ থেকে আমি একেবারে ভীষণভাবে প্যাম্পার্ড। সেই জন্যই মানে আমি সবসময় খুব আনন্দে থাকি আর কি, চেষ্টা করি সেটা আছে যে তারা ভীষণ মানে আমার সেইটা একটু আজকে এটা হলে হয় না, চল আজকে আমরা না একদিন এইটা করি, হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে। তারা এত খুশি, তারা এত ভালো করে, মানে তারা এত ছোট হয়েও কি করে এত সুন্দর করে করে আমি জানি না। মানে তো এইরকম হয়েছে কোনোদিন, ধরো বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোর, কোমর বেঁধে খিচুড়ি বা কিছু একটা রান্না হলো, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, মানে পিকনিক, হট করে পিকনিক শুরু হয়ে গেল? সেটা একটু অপরচুনিটিটা কম, কিন্তু দিনের বেলা হয়নি কারণ বিভিন্ন কাজে সকলে থাকে। আবার বিকেলের দিকে সন্ধ্যেবেলা হঠাৎ করে প্ল্যান করে, আজকে প্ল্যান হলো কালকে হলো, এরকম তো হয়েছে। হ্যাঁ সেটা হয় একটু। এখন তো একটু জায়গা টায়গা বাড়ির আগে সব বাড়ি ছিল, একটা হঠাৎ করে 4 জন চলে এলে অসুবিধে হতো না। আজকাল তো একটু জায়গারও সবাই আর কি ফ্ল্যাটের একটা ছোট কম্প্যাক্ট জায়গা বলে, আর প্রত্যেকেই নানান কাজে অনেকে ইনভলভ, সেই জন্য একটু ব্যাপার আছে। তো সেইটা এইরকম মজা তো হতেই থাকে। ওদের মাটন কাবাবটা হবে তো, গালৌটি কাবাবটা, ওটা 2 প্লেট হবে। হ্যাঁ ওটা খুব ভালো, ওটা তো আসছেই। আর 3 প্লেট? ওটা 3 প্লেট হবে। তো তুমি 1 প্লেট খেয়ে নেবে নাকি? খাবো পরোটা হয় হবে না, পরোটা রাইস। আর দুটো মাটন বিরিয়ানি স্পেশাল করে, দুটো করে থাকবে। হ্যাঁ কেন আসুক নাই বাবা। লম্বা করে সকলে বসলো, ছোটরা নিচে বসলো, সামনে যারা পারেন না একটু হাঁটুর প্রবলেম তারা চেয়ারে বসলেন। নাচের সময় আমরা এদিকে তবলা এখানে বসলেন, টিচার এখানে বসলাম, এরকম ধর ছোটরা মানে এইরকম ভাবে হয় এই লম্বায়। হ্যাঁ তাহলে জায়গাটা অনেকটা পাওয়া গেল, এরকম ভাবে আমার কাছে সেটা দিয়েই আমরা নাচের স্কুলে শুরু যেদিন করেছিলাম, নটরাজকে সাজিয়ে ফুল দিয়ে সেদিন শুরু করেছিলাম 2015। এইটাও কি হাতে কারোর করে দেওয়া, এই আলপনাটা করে? হ্যাঁ আমাদের এখানে এমনি মাটির কলসিটা নিয়ে এসে এখানে স্টুডেন্টরাই করেছে। হ্যাঁ যখন রবীন্দ্র নৃত্য বা কোনো একটা কিছু এরকম পারফর্ম করবে, নৃত্যনাট্য পারফর্ম করবে, ভাবো হ্যাঁ একটা প্ল্যান যখন শুরু হয়, এই যে কস্টিউম ডিজাইন যে ব্যাপারটা, মানে সেইটা কি তোমার মধ্যে, মানে তুমি পুরোটাই ভাবনা চিন্তা করে রাখো, মানে যে কি কস্টিউম হবে? এখন কি হয়েছে যে আগের যে ধরনটা, যেরকম মেয়েরা যেরকম শাড়ি পরতো সেই ব্যাপারটা, এখন তো একটু ফরম্যাটটাই হয়েছে, মানে এখন একটু নতুনত্ব লোকজন ট্রাই করছে, মানে এইরকম। মানে এটা কি তুমি ভেবে রেখেছো আর কি, মানে যে পরে যদি কোনোদিন, না তুমি ওই স্টাইলটাকেই পছন্দ করো? হ্যাঁ একদমই। এবং আমি যেটা শিখেছি, দেখ সেই শেখাটাই তো সম্পূর্ণ কোনোদিনও হবে না। এই যত শিখবো তত মনে হবে আরোই কিছু শিখলাম না, আরো কত মানে বাকি। তো আমি যতটুকু যেভাবে শেখার চেষ্টা করছি, আমি খুব একটা সেরকম এক্সপেরিমেন্টাল যেটা এই মানে যুগের সাথে মিলিয়ে আমায় চলতে হবে কেন, সেই কাজগুলো তুমি পুরনো জিনিসটার এবং সেইটা হ্যাঁ ট্র্যাডিশন, আমাদের ঐতিহ্যটাকে তো রাখাটা, আমাদের সেই ধারাটা বহন করে নিয়ে যাওয়াটা তো আমাদের কর্তব্য। এবং আমি যেটা শিখছি আমার স্যার ম্যামদের থেকে, যেভাবে ওনারা করেছেন, যেটা অথেন্টিক যে স্টাইলটা, শান্তিনিকেতনের স্টাইল, কিছুটা ওনাদের নিজেদের তৈরি করা, সেইটাকে আমি যেরকমভাবে শিখেছি আমি সেটাই চেষ্টা করি। খুব প্রয়োজন না হলে খুব অদল বদল সাংঘাতিক কিছু এক্সপেরিমেন্টাল আমি করতে চাইও না। সেটাতে আমার মনে হয় মানেটা অনেক পাল্টে যায়। যেটা বোঝাতে চাইছি বা যে এক্সপ্রেশনটা দিতে চাইছি, যে গানের বক্তব্য বা কবিতার সাথে বা নাটকের যে মূল বা নাট্যের যে মূল কথা, অনেক বেশি অন্যরকম কিছু করলে তো সেটা আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্য শান্তিনিকেতন, হ্যাঁ ওরে বাবা, এ তো এক মানে। এবং এই বছর আমাদের জীবনে একটা বিরাট সৌভাগ্য হয়েছিল, সেই সময় এবারে আমরা অনুষ্ঠানের একটি সুযোগ পাই। আচ্ছা হ্যাঁ, তো আরেকটি দল মানে আসে না চেনা শোনা আরেকটি দল আছেন, তারা মন্দিরা মাসি, পুরবীর কর্ণধার,
তিনিও শ্রদ্ধা সুচিত্রা মিত্রর দিদার ছাত্রী। তো তার মার সঙ্গে যোগাযোগ ছিল, তো নাচের জন্য তার গানের দল, তো তার নাচের জন্য অনেকে বলেছিলেন। তো আমার বিরাট সৌভাগ্য, তিনি আমাকে বলেছিলেন যে তুই যদি আসিস, তোর দল নিয়ে পারফর্ম করতে চাস, সেরকম করিস, ভালো লাগবে। উনি এটা খুব বড় অনুষ্ঠান সৃজনী শিল্পগ্রামে, ওখানে আছে না সৃজনী শিল্পগ্রামে, শ্রীনিকেতনে আয়োজন করেন। তো অনেক দল আসেন এবং পশ্চিমবাংলার অনেক জায়গা থেকে আসেন, শুধু কলকাতা বা শান্তিনিকেতন নয়। তো সেখানে আমাদের ওই সময় ছিল, এবং আমাদের নিজেদের একটি বসন্ত উৎসব হয় অর্ববীণার, বসন্ত উৎসব আর বার্ষিক উৎসব দুটি আমাদের মূল অনুষ্ঠান হয়। হ্যাঁ, দুবার, ওই ফেব্রুয়ারি মার্চ মধ্যে আমাদের বসন্ত, এবং তারপরে জুন সামার ভ্যাকেশনে চেষ্টা করি। এবারে একটু ভোট পর্ব এগুলো ছিল, তার জন্য একটু পিছিয়ে গেল, অগাস্টে হলো। তো আমাদের আর একটি বার্ষিক উৎসব, তো আমরা এবারে ওইখানে সুযোগ হয়েছিল, তো সেটা গেছিলাম অবশ্যই সেবারে, এবং ভীষণ ভালো লেগেছে। অনেক সময় গেছে, খুব গরমও পড়ে গেছিল, কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে সেটা একটা পরম পাওয়া। মানে ওইখানে ওই মাটিতে গিয়ে ওখানে মানে থেকেছি অতক্ষণ, পুরো সেইটা উপভোগ করা, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো বলতে গিয়ে, মানে ভীষণ অসম্ভব ভালো লেগেছে। দুদিন আমরা ছিলাম, আমার সকলে যেতে পারিনি, কারণ আমার দুই কন্যা, ছোট ছোট বাচ্চা আছে, এবং আর দুই কন্যাকে নিয়ে আমি গিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে, আমাদের 3টি নাচ ছিল, খুব সুন্দর গান। সেই পরিবেশটাই আসলে এত আলাদা এবং ওপেন। তো এখানকার মতো তো আমাদের অডিটোরিয়াম বা ক্লোজড একটা কোনো টাইম স্ট্রাকচার বা কোনো কিছুর মধ্যে বাধা নেই। হ্যাঁ, বড় জায়গা, অনেক মানুষ আসছেন, মঞ্চটাও খুব সুন্দর, অনেক বড় লাইভ গান হচ্ছে, সেটা ভীষণ ভালো লেগেছে। তোমরা আগের দিন চলে গেছিলে? আগের দিন চলে গেছিলাম, পরের দিন অনুষ্ঠান ছিল, সেদিন পরের দিন বিকেলে ছিল, তার পরের দিন ফেরা হয়েছে, রাত হয়ে গেছে, একটু সন্ধে হয়ে গেছিল, তার পরের দিন ফিরলাম। না, এবারটা খুব একটা হয়নি। হ্যাঁ, খুব কেন অনুষ্ঠান থাকলে একটা তার প্রস্তুতি থাকে, সেগুলো পরের দিন শুরু হয়ে গেছে, একদিন গেছি তো, আর এবার সেটা মিসও করিনি, কারণ ওইটার একটা আনন্দ। হ্যাঁ, অন্য সময় আবার যাবো, আমি যাচ্ছিও সামনের সপ্তাহে, ওইখানে করতে পারা একটা, মানে যেতে পেরেছি, এত মানুষের মাঝখানে রয়েছে, এবং ওনার জায়গায় সেই মাটিতে, এবং বিরাট প্রাপ্তি, আমার গুরুরাও সেখানে ছিলেন এইবারে। তো তারাও পারফরম্যান্স দেখেছে, তারা দেখেছেন, তারা নিজেরা ছিলেন, তাদের আশীর্বাদেই হয়েছে, তারা ছিলেন, তাদের সাথে একসাথে সেই মঞ্চ তে থাকা, মানে শেয়ার করতে পারা, এটা একটা বিরাট বিরাট প্রাপ্তি। এবং মানে ভীষণ মন্দিরা মাসিকে অনেক অনেক থ্যাঙ্কস, উনি আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, এবং প্রায়ই বলেন অনুষ্ঠানের কথা। ভালো লেগেছে, মানে উনিও নিশ্চয়ই তাই, মানে কাজটা ভালো লেগেছে বলে ওনারাও বলেছেন, সেইটা একটা শান্তি আর কি। আমাদের স্কুলের যেটি একই সঙ্গে একই সংস্থাতে নাচ এবং গান এবং অনুষ্ঠানের সময় দুটি একসাথে হচ্ছে, একটি কথা আমাদের যিনি আলোক সজ্জার কাজ করেন উত্তীয়দা, উনি একবার আমাকে বললেন যে এত ভালো লাগে এই তোমাদের মানে ব্যাপারটা, যে খুব কমই কেউ করে না, তা তো নয়, নিশ্চয়ই স্কুল আছে বা আরো অনেক সংস্থা আছে যারা করেন, কিন্তু ওই মুহূর্তে ওই জিনিসটা মঞ্চে সৃষ্টি হচ্ছে, এই কথাটা আমাকে ভীষণ ভেতরে নাড়িয়ে দিয়েছে। যে কি দারুণ কথাটা বললে, যে বললেন একটা অনুষ্ঠানের পরে যে খুব ভালো লাগছিল, খুব সুন্দর হয়েছে, উনিও খুবই ভালো কাজ করেন এবং খুব সুনাম ওনার। তো তিনি বললেন যে এত সুন্দর যে ওই মঞ্চে ওই সময় জিনিসটা সৃষ্টি হচ্ছে, মানে বুঝলাম যে ওনারও দর্শনটা, ওনার বলার কথাটা যে মানে নাচ গান মিউজিক একসাথে তো তখন তৈরি হচ্ছে, মানে এমন নয় জিনিসটা কোথাও স্টুডিওতে রেকর্ডেড হয়ে ওখানে প্রেজেন্ট করা হচ্ছে না, যখন আমাদের অনুষ্ঠানটা তো লাইভ হয়, গোটা অনুষ্ঠানটা মানে গানের সাথে লাইভ, এই নয় যে গানটা আগে রেকর্ডেড হয়ে গেছে তারপর শুধু নাচটা হচ্ছে, গান মানে তো গানের সাথে মিউজিক, যে যন্ত্র শিল্পীরা, সেটা তো একটা বিরাট পার্ট না, সেটাকে একসাথে করা, তার মোহরা করা, সেগুলো তো তৈরি করতে হয়, আগে থেকে তো হয়। বাট বেশিরভাগ আমরা কি দেখি, নাচের স্কুল মানে হচ্ছে রেকর্ডেড, ধরো মিউজিক দিয়ে কাজ হচ্ছে, যা অ্যাভেলেবেল সেইগুলো নিয়ে, না বেশিরভাগ তো সেইটাই হচ্ছে, বাট আমরা সেইটাই চেষ্টা করি, যার জন্য আমাদের পরিশ্রম বা আমাদের খাটনি, আমাদের মোহরা দিতে অনেক অনেক বেশি সময়টা দিতেই হয় সকলকে, এবং গানের মানুষকে নাচের মানুষের সাথে, নাচের মানুষদের দলকে গানের সাথে, কেন আমি সেটাই আমরা চেষ্টা করি যে একটু ভাবনা বুঝে প্রথম থেকেই একসাথেই করানোর চেষ্টা করি, তাহলে গানের টেম্পো নাচের লোক বুঝতে পারবে, নাচের লোকরা গানকে বুঝতে পারবে, দুটো এক জায়গায় না এলে তো হবে না, সেইটা আমরা এই ব্লেন্ডিংটা ভীষণভাবে মানে চেষ্টা করি। আমরা কিন্তু চাইলে সেটা নাও করতে পারি, এখন নাচের অনুষ্ঠান আলাদা করতে পারি, গানের অনুষ্ঠান শুধু গান হলো আলাদা করতে পারি, কিন্তু এই যে কোঅর্ডিনেশন, এই যে টিম ওয়ার্ক, এই যে
একসাথে অ্যাডজাস্ট করে করার ইচ্ছে বা সেই চেষ্টাটা, এটা এই ইউনিকনেসটা কিন্তু তো কমে গেছে ভীষণ। মানে সময় লাগে বলেই হয়তো অনেকে চান না বা করে উঠতে পারেন না, এবং সুবিধা অসুবিধা সব রকমই আছে, কিন্তু পরিশ্রম প্রচুর। কিন্তু মানে মঞ্চে একটি লাইভ অনুষ্ঠান দেখার মতো আনন্দ কিন্তু তুই রেকর্ডেডে পাবি না। হয়তো সাউন্ড কোয়ালিটি ভীষণ ফাইন, হয়তো খুব ভালো এলো স্টুডিও রেকর্ডিং, কিন্তু সামনে গান হচ্ছে, বাজনা বাজছে, মিউজিক হচ্ছে, আলো হচ্ছে, তার সাথে নাচ বা অভিনয় বা নাটক হচ্ছে, এটা তো একটা দারুণ, এটা ভীষণ সুন্দর জিনিসটা, সেইটা আমার খুব বলার ইচ্ছে করে। আচ্ছা, একটা জিনিস তুমি বলো, এই যে তোমাদের যে বার্ষিক অনুষ্ঠানটা হয়, মানে এখন কি হয়েছে যে আমরা নাটক দেখতে গেলেও আর কি মানে ওই অনেকবার মানে লোকজন বলার পরে আর কি যাওয়া ব্যাপারটা, এখন তো এইটা খুব কমে গেছে। মানে এই দর্শক যেমন আগে প্রচুর পরিমাণে যেত, একটা অনুষ্ঠান হচ্ছে মানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বলে, মানে আমি মায়ের সাথে প্রচুরবার গেছি, যে এখন আর সেই জিনিসটা খুব কম। মানে এখন মনে হয় এখন আলাদা করেই প্রমোশন করতে হয় যে এই একটা ইউনিক ব্যাপার আছে, তুমি কিন্তু এছাড়া একটা খুব নতুনত্ব ব্যাপার আছে। এইটা তুমি মানে কোন রকম ভাবে একটা ফিল করো না? হ্যাঁ, একটু মনে তো হয়, সব সময় মনে হয় যে আর একটু লোক হলে আর একটু ভালো লাগতো, আর একটু মানুষ, এই ওনাকে বললাম উনি আইলেন না, এই শোকে তো বলেছিলাম ও এলো না, এই দুঃখটা বারবার করে বলার মতো করে বলতে হয়। হ্যাঁ, একটু সেটা থাকে। তবুও বলবো যারা আসেন, যারা দেখেন, যারা থাকেন, এখন অব্দি ঈশ্বরের অসীম কৃপায় আমাদের প্রেক্ষাগৃহ পূর্ণ থাকে। মানে 2 বছর কোভিডের পরের অনুষ্ঠান, গত বছর শিশির মঞ্চে যে অনুষ্ঠান হয়েছিল তাতে, এবং আমার ছাত্রছাত্রীদের কথা, পরিবারের কথা, আরেকটি দলের কথা আমাকে বলতেই হয়, যেটা আমাদের অভিভাবক অভিভাবিকেরা, মানে গার্জেনরা, স্টুডেন্টদের বাড়ির মানুষের সাপোর্ট, সমস্ত গার্জেনের সাপোর্ট, সেইটাও কিন্তু আমরা রুবিনা পরিবার ভীষণভাবেই পাই। এবং ছেলে মেয়েকে বিশ্বাস করে ছেড়ে দেওয়া, মানে এই জিনিসটা ঘন্টার পর ঘন্টা কোনো কোয়েশ্চেন না করে, কোনো প্রশ্ন নেই বেশিরভাগেরই, আমি বলছি সেইটা একটা বিরাট পাওয়া। এটা কিন্তু কোনো কিছু দিয়ে পাওয়া যায়, মানে এটা খুব সাপোর্ট অবশ্যই। এবং তারা না, হ্যাঁ আপনি বলুন কবে পাঠাবো, আপনি বলুন কখন লাগবে, আপনি বলুন কি করতে হবে, মানে এই যে জিনিসটা যদি 10 জনের মধ্যে 2 জনও বলেন, আমার মনে হয় তাদের কাছেও আমরা ঋণী। যেটা আমরা সকলে শিখি অরূপবীণাতে, যে শারদ অর্ঘ্য নিবেদন করছি, এই যে কথাটা, যে শারদ মানে আমরা যখন কিছু অনুষ্ঠান হয়তো সাজিয়েছি, 10টা গান নাচ সাজিয়েছি, এরম ভাবে আমরা কয়েকটা এপিসোডে আপলোড করব ইউটিউব, ফেসবুকে, আমাদের যেটা লকডাউনের সময় করতে। এটা তোমাদের নিজস্ব প্রোগ্রাম এই অনলাইনে? হ্যাঁ, করেছিলাম তখন, ওই কয়েক 2 বছর 3 বছর কিছু করেছি আমি। একটা শিরে শারদ অর্ঘ্য, আমি বললাম কেন তুমি এরকম ভাবে বলছো, তুমি আগমনী কেন বলবে না? মানে আমরা তো সবসময় দুর্গাপূজার আগের অনুষ্ঠান মানে তো আগমনী, এটা তো আমরা সকলে জানি। তো তুমি তো আলটিমেটলি তুমি তো তাকেই তুমি নিবেদন করছো, তুমি সেইটা যদি মন থেকে না করতে পারো, সেই জায়গাটা তুমি তাদের সামনে না দিতে পারো। মা ভীষণ স্পিরিচুয়ালি আর কি উনি চিন্তা ভাবনাটা করেন, উনি নিজেও তার যে জীবনধারাটাও অন্য রকমের, কিন্তু সেই মানে তুমি মানে পরিবেশন করছো বা তুমি অঞ্জলি দিচ্ছ, সঙ্গীতাঞ্জলি, নৃত্যাঞ্জলি, এই কথাগুলো আমরা ভীষণভাবে শিখি, এবং এর মধ্যে একটা অসম্ভব পাওয়ার আছে। এই কথাগুলোর মধ্যে একটা অসম্ভব একটা, তখনই তুমি না আর কে এলো, কি প্রমোশন হলো না, আমার সেটা তো সেগুলো হয়ে যাবে। তুমি তোমার মতো করে একটা কাজ করে যাচ্ছ, তোমার সেই তুমি যদি কাজটাকে ভালোবেসে করো না, মানুষ কিন্তু বুঝবে। এবং যে বুঝবে, আরেকটা কথাও, সেই মার কথা তো বলতেই হবে, মানে আমরা শিখি এখানে যে বারে বারে তিনি বলেন, আমাদের সমস্ত ক্লাসেই কথাটা বলা হয়, যে শ্রোতাকে বোকা ভাবার কোনো কারণ নেই। যেটা আমিও এখন আমার ছাত্রছাত্রীদের বলি, যে এটা ভাবিস না যে এটা দেখা যাবে না, এই যে ও দেখা যাবে না, ও এটা দেখা যাবে না, ও ঠিক আছে একটা লাল দিয়ে দিলাম কালোর মধ্যে, দেখা যাবে না, ও বুঝবে না, দূর থেকে বোঝা যাবে না, এইটা ভাবার তো কোনো দরকার নেই। আমি কেন ভাববো, আমি কেন ভুলটা, আমি তো জানি আমি ওটা ভুল করেছি। আমাকে যদি আমার ম্যাম বলে থাকে 4টে কালো ক্লিপ মাথায় দিতে হবে, আমাকে 4টে কালো ক্লিপই দিতে হবে, আমি একটা সাদা একটা কালো দিতে পারি না। একদম একদম। মানে অন্যরকম ভাবে বলতে গেলে হচ্ছে যে এই ফেসবুক আর রিল, এই যে রিল এখন মানে একটু তুমি ফেসবুক খুললে সারাক্ষণ স্ক্রল করলে রিল, যেখানে সেখানে লোকজন না, মানে মেট্রোতেও নাচের ভিডিও চালু, এইটা নিয়ে তুমি কি বলবে? একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু মানে এগুলো
এগুলো নিয়ে বড্ড আসলে কি বলবো, এগুলো সবসময় ওই ধরনের জিনিসগুলো তো ভালো লাগে না, নেওয়া যায় না। দেখ কিছু কিছু কাজ তো ভীষণ সুন্দর, কিছু কিছু আর্টিস্ট আছেন যারা নাচটা তো অপূর্ব করেন, শুধু নাচ আবৃত্তি বলছেন, গান করছেন, তারা তো ট্যালেন্ট তো ডেফিনেটলি রয়েছে, তো আমরা অনেকে তো চিনতে পারছি, জানতে পারছি, সেটাও হয়েছে। কিন্তু আবার কিছু কিছু কাজ যেগুলো আরেকটু চিন্তা ভাবনা করে করলে মনে হয় করার দরকার আছে, এর বেশি তো কিছু বলা যায় না। কয়েকটা জিনিস তো বড্ডই মানে সেরকম রুচির পরিচয় পাওয়া যায় না কিছু কাজে, এবং সেগুলো কেন করা হয় বা সেগুলো কি উদ্দেশ্য সেগুলো তো ঠিক মানে বোঝা যায় না তারা চলে তাদের, হ্যাঁ সেটা একটা, হ্যাঁ সেই জন্য আমাদের এখন যার যেরকম উদ্দেশ্য, তার উদ্দেশ্য যদি হয়তো তার উদ্দেশ্যটা গান বাজনাটাই নয়, বা তার হয়তো এই তাদের ভিউয়ার্স পাওয়া উদ্দেশ্য অন্যরকম কিছু হবে, হ্যাঁ সেগুলো তো আমি খুব একটা বুঝি না, সেগুলো বলতে পারবো না একদমই। কারণ ওই সেইটাই সেইগুলো, তবে কি তাদের মধ্যে কিন্তু ট্যালেন্ট নেই সেটা নয়, তারা কিন্তু যদি শিখে ঠিক জায়গায় করে না, তাদের বডি মুভমেন্টস বা কারোর আবৃত্তি, কারোর নাটক, ভালো কাজ তো প্রচুর আছে, সেইগুলো তো এক একজন তো মুগ্ধ করে দেয়। অনেক কম বয়সী ছেলেমেয়েরা এত সুন্দর সুন্দর কাজ করেন, তারা যদি একটু ভালো করে কোনো গাইডেন্সে কিছু করে, একটু ধৈর্য রাখে, ধৈর্যরও বড্ড অভাব। তুমি বলছো যে এই জিনিসগুলো থেকে বেরিয়ে গিয়ে যদি একটু শিখে হ্যাঁ সেগুলো না করো না, নিশ্চয়ই যেটা সময় এক একটা তো ধারা আসে, একটা ট্রেন্ড আসেই। আমাদের সময় অনেক কিছু ছিল, আমাদের সময় এটা ছিল না, অন্য কিছু ছিল, তখন টেলিভিশন ছিল, তখন পোস্টার বানানো ছিল, পোস্টার করা, ছবি তোলা ছিল, স্টুডিও তখন অনেক শুরু হয়েছিল, স্টুডিওয় গিয়ে নানা রকম ছবি তুলে অনেকে হয়তো তখন পোর্টফোলিও বানানো হতো, ওরমভাবে ডিজিটাল হয়তো ছিল না, বাট অন্যরকম তো ছিলই। তো তার আগে আরো অন্য কিছু ছিল, কিন্তু একটু শিখে করা, একটু বুঝে করা, আমি কেন করতে যাচ্ছি, আমি কি মেসেজটা দিতে চাইছি, সেটা খুব জরুরি, এটা তো মনেই হয়। সেইটাই এইটাই বলার আর কি। না হলে জিনিসটা বড্ড লঘু হয়ে যায়, আর অন্য কারোর ক্রিয়েশন নিয়ে করার অধিকার তো আমার নেই। এই ধরনের জিনিস বা কারোর, রবীন্দ্রনাথ বলে নয়, যে কোনো স্রষ্টারই কিছু কাজকে বিকৃত করার অধিকার তো আমার নেই না, আমার এইটা তো হতে পারে না। তো সেইটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আমার ইচ্ছে হলো আমি একটা যা হোক কিছু করে দিলাম, জাস্ট আমার ইচ্ছে হলো, আমার তাই সেটা ফাট করে আমি এসে পারলাম একটা বলেই ক্যামেরাটা রাস্তায় রেখে, মানে ফোনটা রাস্তায় রেখে চালু হয়ে গেলাম। হ্যাঁ সেটাই, আমি ওইটাই বলতে পারি আর কি, একটু শিখে করো, তোমাদেরই ভালো হবে।